দ্য বেঙ্গলি টিউশনে তোমাদের সকলকে স্বাগত। আমি শুভময়। আজ তোমাদের মুকুন্দরাম চক্রবর্তীর লেখা কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি, যেই কবিতাটি আমাদের পাঠ্যপুস্তক ক্লাস 9-এর অন্তর্গত রয়েছে এবং তাছাড়াও যারা এসএসসি পরীক্ষা দেবে তাদের জন্য এই কবিতাটি অবশ্যই পাঠ করতে হবে। মানে কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি, মুকুন্দরাম চক্রবর্তীর লেখা। চলো তাহলে আলোচনা ধীরে ধীরে আমরা শুরু করি। চণ্ডীমঙ্গল কাব্যের শ্রেষ্ঠ যদি কবি কাউকে বলতে হয়, তিনি হলেন মুকুন্দরাম চক্রবর্তী। অনেকে আবার তাকে মুকুন্দ চক্রবর্তীও বলে থাকেন। মানে মুকুন্দ রাম, এই যে রাম কথাটা, এই রাম কথাটা নিয়ে অনেক মতভেদ রয়েছে। যাই হোক, আমরা অত বিতর্কের মধ্যে না গিয়ে মুকুন্দরাম চক্রবর্তী নিয়েই আলোচনা করব। এই মুকুন্দরাম চক্রবর্তীর জন্ম হয়েছিল প্রায় ষোড়শ শতকে। মুকুন্দরাম চক্রবর্তী বা মুকুন্দ চক্রবর্তী নিজের আত্মজীবনীতে যে লেখাটি লিখেছিলেন, মানে নিজের পরিচয় দিতে গিয়ে যে লেখা লিখেছিলেন, সেই লেখা থেকে আমরা জানতে পারি যে কবির পৈতৃক নিবাস ছিল বর্ধমান জেলার রায়না থানার অন্তর্গত দামুন্না নামক একটি গ্রামে। মুকুন্দ চক্রবর্তীর পিতার নাম ছিল হৃদয় মিশ্র এবং তার মাতার নাম ছিল দৈবকী। দেখো, মধ্যযুগে অনেকগুলি মঙ্গল কাব্য আমরা লক্ষ্য করতে পারি। তার মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি হলো মঙ্গল কাব্য অভয়মঙ্গল, অন্নদামঙ্গল, চণ্ডীমঙ্গল, মনসামঙ্গল ইত্যাদি ইত্যাদি অনেক মঙ্গল কাব্য রয়েছে। তার মধ্যে জনপ্রিয়তা যদি বেশি পেয়ে থাকে সেটি হলো চণ্ডীমঙ্গল কাব্য। মুকুন্দ চক্রবর্তীর লেখা চণ্ডীমঙ্গল কাব্যকে দুটি ভাগে ভাগ করা যায়। একটি হলো দেবখণ্ড এবং অন্যটি হলো নরখণ্ড। নরখণ্ডের আবার দুটি ভাগ রয়েছে। এই দুটি ভাগের মধ্যে প্রথম ভাগ হলো আখেটিক খণ্ড এবং এই আখেটিক খণ্ডর যদি নায়ক থাকে, মানে একটি তো নায়ক, সেই নায়ক হলো কালকেতু। দ্বিতীয় খণ্ডের নাম হলো বণিক খণ্ড এবং এই বণিক খণ্ডের নায়ক হলেন ধনপতি সদাগর। আমাদের আলোচ্য কবিতা কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি। এই কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি কবিতাটি প্রথম খণ্ড, যে আখেটিক খণ্ডের কথা বললাম, সেই আখেটিক খণ্ডের অন্তর্গত। আমাদের যে কবি রয়েছে মুকুন্দ চক্রবর্তী, সেই মুকুন্দ চক্রবর্তী তার নিজের ব্যক্তিগত জীবনে প্রচুর অত্যাচার এবং প্রচুর অন্যায় অবিচার দেখেছেন বা বলতে পারো সহ্য করেছেন। তিনি ডিহিদার মামুদ শরীফের যে অত্যাচার, সেই অত্যাচার তিনি নিজের চোখে দেখেছিলেন। মুকুন্দ চক্রবর্তীর বসবাসকালে বা তিনি যখন গ্রামে বাস করতেন তখন জমিদাররা ছিল। জমিদাররা থাকা সত্ত্বেও বিভিন্ন এলাকার ভূস্বামীরা তারা নিজেদের মতো স্বাধীনভাবে প্রজাদের শাসন কার্য করে যেতেন। যেহেতু তারা স্বাধীনভাবে নিজেদের মতো প্রজাদের শাসন করতেন, তাই প্রজারা অনেক সময় অন্যায়ভাবে অত্যাচারিত হতো এবং সঠিক বিচার তারা পেত না। মুকুন্দ চক্রবর্তীর এই চণ্ডীমঙ্গল কাব্যে কালকেতু, আমাদের নায়ক কালকেতু, যে গুজরাট নগর পত্তন করেছিলেন বা বলতে পারো যে গুজরাট নগর তিনি স্থাপন করেছিলেন, সেই গুজরাট নগরে একটি সুন্দর সুষ্ঠু সমাজ ব্যবস্থার পরিচয় আমরা পেয়ে থাকি। মানে সেখানে কোনো রূপ অত্যাচার হতো না। আর এই সমাজ ব্যবস্থা যেহেতু আমাদের কবি মুকুন্দ চক্রবর্তী তার নিজের জীবনে পাননি, তাই তিনি তার কাব্যে এই আদর্শ সমাজ ব্যবস্থাকে ফুটিয়ে তুলেছেন। মানে মনের যে সুপ্ত বাসনা, সেই বাসনাকে তিনি তার কাব্যে প্রকাশ করেছেন। আমরা জানি দেবী চণ্ডীর কৃপায়, মানে চণ্ডী দেবী কৃপা করেছিল কালকেতুর ওপর এবং কালকেতু সেই কৃপা নিয়ে গুজরাট নগর স্থাপন করেছিল বা পত্তন করেছিল ঠিকই, কিন্তু তার দুঃখ দুর্দশা কিন্তু ঘোচেনি। দেখো, একটা শুধু নগর পত্তন করলেই তো হবে না। তুমি একটা শহর বানিয়ে রাখলে, সেখানে যদি প্রজারা না যায়, সেখানে যদি কেউ বসবাস না করে, তাহলে তোমার সেই জায়গাটা তৈরি করে কি লাভ? একটি সামান্য উদাহরণ দিচ্ছি। মনে করো
তুমি তোমার বাড়িতে একটি পার্ক তৈরি করলে, পার্ক বুঝো তো, চিলড্রেন পার্ক। এবার সেই চিলড্রেন পার্কে যদি কোনো বাচ্চারা খেলতে না আসে, তাহলে তোমার সেই চিলড্রেন পার্কের সার্থকতাটা কোথায় থাকবে? তাহলে তোমার তখন মন খারাপ হওয়াটাই স্বাভাবিক। তুমি তখন ভাববে আমি কেন বানালাম এটা, কোনো প্রয়োজন তো ছিল না। এবং তারপর যখন সেখানে ধীরে ধীরে শিশুদের আগমন হতে থাকবে এবং তারপর যখন সেই জায়গাটা পুরোপুরি শিশুরা খেলতে আসবে সব সময় বা বিকেল বেলা করে, তখন তোমার মন আনন্দে ভরে উঠবে এবং তখনই তোমার সার্থকতা পাবে খাটনি। তো এরকম হয়েছিল কালকেতুর সাথে। কালকেতু গুজরাট নগর তৈরি করেছিল ঠিকই, কিন্তু নতুন করে প্রজা পাবে কোথায়? সব তো প্রজা অন্যান্য জায়গায় বসতি করে রয়েছে। আর তখনকার দিনে তো সেরকম মানুষ ছিল না বেশি বেশি এখনকার মতো। কাজেই ওই যারা যেখানে আছে সেখানেই আছে, নতুন করে আর গুজরাট নগরে কে যাবে? এই যে সমস্যা, এই সমস্যার সমাধান কালকেতু করতে পারলেন না। তখন তিনি দেবী চণ্ডীকে স্মরণ করলেন যে দেবী আমাকে এর কোনো ব্যবস্থা করে দাও। দেবী চণ্ডী পদ্মাবতীর সঙ্গে একটি পরামর্শ করলেন এবং পরামর্শ করে এটি ঠিক করলেন যে পাশেরই একটি রাজ্য ছিল কলিঙ্গ রাজ্য। সেই কলিঙ্গের রাজ্যে যদি আমি ঝড় বৃষ্টি আরও বিভিন্ন যে প্রাকৃতিক দুর্যোগ সেগুলি যদি ঘটাই, তখন সেখানকার প্রজারা গুজরাট নগরে এসে থাকতে শুরু করবে। এই উদ্দেশ্য সফল করতে দেবী চণ্ডী ইন্দ্র ও চন্দ্রের সহায়তা চেয়েছিলেন। ইন্দ্র সমুদ্রের অ্যাকচুয়ালি ইন্দ্রদেব ও সমুদ্র তাদের সহায়তায় এই যে কলিঙ্গ দেশ, এই কলিঙ্গ দেশে প্রচণ্ড পরিমাণে ঝড় বৃষ্টি শুরু হতে থাকে। ফলে প্রজাদের দুর্দশার আর অন্ত রইল না। প্রজারা যে ফসল ফলিয়েছিল মাঠে, সেই ফসল পুরো নষ্ট হয়ে গেল এবং তাদের ঘরবাড়ি ফসল ইত্যাদি নষ্ট হয়ে যাবার পর প্রজারা ভীষণ নিরুপায় হয়ে পড়ল। তখন তারা সুবিধা লাভের জন্য কলিঙ্গ দেশ ছেড়ে গুজরাট নগরে আসার সিদ্ধান্ত নিল সবাই মিলে। মানে গুজরাট নগরটা তখন লোকজনে ভরে গেল। এই যে আমি প্রেক্ষাপটটি বললাম কেন কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি হয়েছিল, এই প্রেক্ষাপটটি নিয়েই আমাদের এই কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টিটি লেখা। এবার আমরা যে কবিতার বিষয়বস্তুর দিকে এগিয়ে যাব, মানে কবিতাতে কি কি নিয়ে লেখা হয়েছে কবিতাটি, সেই দিকে আমরা এগিয়ে যাব। আমরা এই কবিতার প্রথমেই দেখতে পাই কলিঙ্গ দেশের আকাশ সম্পূর্ণরূপে কালো মেঘে ছেয়ে গেল এবং এই মেঘ এতটাই ঘন কালো ছিল যে নিজের শরীর কেউ দেখতেই পাচ্ছিল না। মানে পুরোপুরি অন্ধকার। তুমি যখন একটা বদ্ধ ঘরে, অন্ধকার ঘরে, কোনো রকম লাইট ছাড়া একটি ঘরে প্রবেশ করবে, তখন তুমি নিজের শরীর নিজেই দেখতে পাবে না। এই জন্যই বলছিল দেখিতে পায় না কেহ অঙ্গ আপনার। তার মানে নিজের শরীর কেউ নিজেই দেখতে পাচ্ছে না, এত পরিমাণে মেঘ জমে গেছে কলিঙ্গ দেশের ওপর। সেই সময় ঈশান কোণ জুড়ে কালো কালো মেঘ জুড়ে এসে আরো বসলো এবং তার সাথে সঘন চিকুর, মানে ঘন ঘন ডাক, মেঘের যে ডাক, সেই ডাক দেওয়া শুরু হলো। আর সঙ্গে সঙ্গে উত্তর দিক থেকে বাতাস বইতে শুরু করলো এবং তার সাথে বজ্র বিদ্যুতের একটা সম্ভাবনা দেখা দিল। মুহূর্তের মধ্যে আকাশ কালো তো ছিলই, আরো ঘন কালো হয়ে বৃষ্টি মুষলধারে শুরু হয়ে গেল। অর্থাৎ আমরা বলতে পারি বা কবিতায় বলা ছিল, চারিদিক থেকে কলিঙ্গ দেশে মেঘ উড়ে এসে জমতে শুরু করলো এবং সেই মেঘগুলি উচ্চ নাদে, মানে জোরে জোরে ডাকতে শুরু করে দিল। সেই উচ্চ নাদের যে মেঘের ডাক, সেই ডাক শুনে প্রজা সাধারণ ভয় পেয়ে গেল এবং তাদের শরীর শিহরিত হয়ে উঠতে লাগলো এবং তাদের যে মহাপ্রলয়, মানে তারা ভাবলো যে মহাপ্রলয় হয়তোবা এখনই শুরু হবে। তারা কি করবে তা কেউ বুঝতে পারলো না। হঠাৎ করে ঝড় উঠতে শুরু হলো এবং সেই ঝড়ে প্রজারা
কোথায় যাবে কিছু বুঝতে না পেরে এদিক ওদিক যে যেদিক পারল দৌড়তে লাগলো এবং ঝড়ের ফলে প্রচণ্ড ধুলো খালি উড়তে থাকলো এবং প্রজারা কিছু দেখতে পেল না। মানে ধুলোতে চারিদিক যেন তেমন একটা ঝাপসা হয়ে যায় না, ধুলো আকাশে উড়লে পরে আমরা তো তাকিয়ে থাকতে পারি না, তেমন একটা পরিস্থিতির সৃষ্টি হলো। সেই যে ধুলো উড়া শুরু হলো, যার ফলে তোমার গাছেরা বা মনে করো ফসলেরা যারা যারা সবুজ ছিল, প্রত্যেকটাই তো সবুজ হয় গাছটা, তো সেই সবুজ বৃক্ষগুলির উপরে বা ছোট ছোট গুল্মগুলির উপরে এত পরিমাণে ধুলো জমে গেল যে প্রত্যেকটা গাছ সবুজ থেকে কালো হয়ে গেল বা ধুলোতে সব ঢেকে গেল। এত পরিমাণে ঝড় আসলো যে যে সমস্ত ফসল মনে করো দাঁড়িয়েছিল, ধরো ধান তো দাঁড়িয়ে থাকে এবং ধান যদি উল্টে পড়ে যায় তাহলে সেই ধান জলে নষ্ট হয়ে যাবে এবং এইটাই হলো। সেই ফসলগুলো দাঁড়িয়েছিল, সেই ফসলগুলো ঝড়ে হাওয়ার ফলে উল্টে পড়ে গেল। এই সমস্ত কাণ্ড কারখানা দেখে প্রজারা সব চমকে গেল। এদিকে কলিঙ্গের আকাশে জমে থাকা মেঘ থেকে কন্টিনিউয়াস মানে অনবরত বৃষ্টি পড়ছিল, মানে ওই বৃষ্টি কন্টিনিউ পড়তেই ছিল। সেই বৃষ্টিপাত এত পরিমাণে হচ্ছিল যে প্রজারা ভাবলো 8 দিক থেকে 8টি ঐরাবত বা হাতি সুর দিয়ে যেন তাদের শহরটিতে শুধুমাত্র জল সরবরাহ করছে, মানে জল ছিটাচ্ছে। তাছাড়াও ব্যাঙের মতো লাফিয়ে লাফিয়ে, মানে ব্যাঙ যেমন লাফায়, মুহূর্তের মধ্যে একটা জায়গায় লাফালো আবার মুহূর্তের মধ্যে লাফিয়ে গেল, তো সেরকম ব্যাঙের মতো লাফিয়ে লাফিয়ে যেন বাজ পড়ছিল। প্রজারা ভাবলো যে হাতিরা যেভাবে সুর দিয়ে জল ছেটায়, দেখবে তোমরা অনেকে দেখে থাকবে ঘুরতে গেলে হাতি টাতি বিভিন্ন জলদাপাড়া গরুমারা ইত্যাদি বিভিন্ন জায়গায় গেলে হাতি দেখা যায়, সেখানে গেলে দেখতে পাবে হাতিরা জল নিয়ে খেলা করছে এবং সুর দিয়ে তারা অনেকটা জল শুষে নিয়ে সেই জলটিকে আবার ফু মেরে বৃষ্টির মতো একটা ভাব তৈরি করে। তো সেই রকম মনে হচ্ছিল যে হাতিরা যেন চারিদিক থেকে জল তাদের কলিঙ্গ দেশে বৃষ্টিপাত মানে জল দিয়ে বৃষ্টিপাত করছে। জল এতটা পরিমাণে বেড়ে গেল যে মানে জলে থই থই হয়ে গেল চারিদিকটা বৃষ্টি হতে হতে, এবং তার ফলে পথ ঘাট রাস্তা মাঠ সব যেন একাকার হয়ে গেল। কেউ কারো পথ দেখতে পাচ্ছিল না, মানে কোন দিক দিয়ে তারা যাবে। তাছাড়াও এত ঘন ঘন মানে মেঘ থেকে বাজ পড়ছিল যে কেউ যে কারোর সাথে কথা বলবে, যে তারা যে প্ল্যান প্রোগ্রাম ইত্যাদি করবে যে কোন দিক দিয়ে গেলে ভালো হয়, কোন দিক দিয়ে গেলে আমরা ভালোভাবে বাঁচতে পারবো, তো কেউ কারো কথা শুনতেই পাচ্ছিল না, তো কিভাবে তারা পরিকল্পনা করবে, মানে এত পরিমাণে মেঘ ডাকছিল। এত প্রলয় শুরু হয়ে যায় যে প্রজারা ভাবতে পারে না তারা কি করবে। অবশেষে তারা জৈমিনী নামক একটি মুনিকে স্মরণ করতে থাকে। বৃষ্টিপাত তো এদিকে চলছিলই, আর যার ফলে চারিদিক জলে থই থই হয়ে গিয়েছিল। আরেকটি সমস্যা সেখানে তৈরি হয়েছিল, এবার গর্তগুলো তো ভরে গেছিল, গর্তের মধ্যে যে সমস্ত সাপ ব্যাঙ পোকামাকড় ইত্যাদি ছিল তারা জলে ভাসতে শুরু করেছিল। এবার প্রজারা যে দৌড়ে দৌড়ে যাচ্ছে তাদের সাথে সাথে সাপেরাও সেই জলে ভাসছে। দেখো আমাদের এদিকে বা আমাদের আশেপাশে টানা যদি 1-2 ঘন্টা বৃষ্টি হয় তাহলেই আমাদের আশেপাশে কেমন জল জমে যায় তোমরা সবাই দেখেছো। আর এই কলিঙ্গ দেশে এই একই রকম বৃষ্টি টানা 7 দিন ধরে চলতে থাকলো, এবং টানা 7 দিন ধরে চলতে থাকার ফলে কলিঙ্গ দেশে আর কিছুর অস্তিত্ব রইল না, মানে সব জলে থই থই হয়ে গেল, রাস্তাঘাট পথ বাড়িঘর সব যেন একাকার হয়ে গেল। তারপর মনে করো যে সমস্ত শস্য মাঠে ছিল সেগুলি তো ঝাড়াই বাছাই করা সম্ভব হলো না, বৃষ্টিতে সব ডুবে থাকলো। আর তাছাড়াও বাড়িতে যে সমস্ত শস্য মনে করো ধান টান ইত্যাদি কেটে আনা হয়েছিল সেগুলিও জলে সব ডুবে থাকলো, আর যার ফলে শস্যগুলি 7 দিন ধরে ডুবে থাকার ফলে শস্যগুলি পচতে শুরু করলো। বৃষ্টি তো পড়ছিলই, তার সাথে সাথে এমন বড় বড় শিল
বা পাথর, তোমরা তো দেখেই আছো, সবাই কম বেশি চেনো। বরফের যে টুকরোগুলো আকাশ থেকে পড়ে সেগুলিকে শিল বলা হয়। এত পরিমাণে উপর থেকে বড় বড় শিল পড়লো যে ভাদ্র মাসে যেমন তাল পাকলে উপর থেকে যে তাল পড়ে গাছ থেকে ধিপ ধাপ করে, সেরকম শিলগুলি তাদের ঘরের উপরে পড়লো এবং ঘরের চাল ভেদ করে সেই শিলগুলি তাদের মেঝে পর্যন্ত চলে আসলো। 7 দিনে কলিঙ্গ দেশের অবস্থা একেবারে যা তা হয়ে গেছিল, মানে কলিঙ্গ দেশের অবস্থা ভীষণ খারাপ হয়ে গেছিল। প্রজারা কেউ কিচ্ছু খাওয়া দাওয়ার উনান কিভাবে জ্বালাবে, খাওয়া দাওয়া কিভাবে করবে। যাই হোক, কলিঙ্গ দেশের অবস্থা মোটামুটি খারাপ বলতে পারো। তার উপর আবার দেবীচণ্ডী হনুমানকে, বীর হনুমানকে আদেশ দিয়েছিল যে সমস্ত ঘর বেঁচে আছে এখনো, কিছু নষ্ট হয়নি, সেই সমস্ত ঘরগুলি গিয়ে ভেঙে দিয়ে আসো। তো বীর হনুমান চণ্ডীর আদেশ পেয়ে সেই কলিঙ্গ দেশে গিয়ে সমস্ত ঘরগুলি ভাঙতে শুরু করে। এছাড়াও দেবীচণ্ডী নদীগুলিকে আরো আদেশ দেয় যে তোমরা তোমাদের গতি পরিবর্তন করে কলিঙ্গ দেশের ওপর দিয়ে বয়ে চলে যাও। দেখো, এক একটা নদী এক এক দিক দিয়ে যায়, তো এবার প্রত্যেকটা নদী তাদের গতিপথ পরিবর্তন করে কলিঙ্গ দেশের উপর দিয়ে যেতে শুরু করলো। আর যার ফলে বুঝতেই পারছো সেখানে সমুদ্রের মতো অবস্থা হয়ে গেল। এই যে স্রোত, সেই স্রোতের ফলে নদ নদীর এই যে স্রোত, সেই স্রোতের ফলে ঘর বাড়িগুলি যেন মনে হচ্ছিল তখনই উল্টে পড়ে যাবে। শ্রী কবি কঙ্কন তার অম্বিকা মঙ্গল গানে এই ধরনেরই পরিচয় আমাদের সামনে তুলে ধরেছেন। বা বলতে পারো অম্বিকা মঙ্গল কাব্যে এই যে ধ্বংসের যে প্রলয় লীলা, এই প্রলয় লীলাকে কবি কঙ্কন এই কবিতায় তুলে ধরেছেন। এটা তো হলো আমাদের বিষয়বস্তু আলোচনা। কয়েকটি অর্থ তোমাদের না বললেই নয়, মানে কবিতা পড়তে গিয়ে তোমাদের কয়েকটি অর্থের হয়তোবা সমস্যা হতে পারে, সেই কয়েকটি অর্থ আমি এখন তোমাদেরকে বলে দিই। চিকুর শব্দের অর্থ হলো বিদ্যুৎ, ঈশান শব্দের অর্থ হলো উত্তর পূর্ব কোণ, রর শব্দের অর্থ হলো দৌড়, আর হরিত শব্দের অর্থ হলো সবুজ বর্ণ। ব্যঙ্গ তারকা বাজ, দেখবে কবিতায় একটি লাইনে এই কথাটি আছে। এটির অর্থ হলো ব্যাঙের মতো লাফিয়ে লাফিয়ে পড়ে যে বাজ। করিকর, করিকর মানে হলো হাতির সুর। ভুজঙ্গ শব্দের অর্থ হলো সাপ। বুলে শব্দের অর্থ হলো ভেসে যাওয়া, আর হেজ্জা শব্দের অর্থ হলো নষ্ট হয়ে যাওয়া বা পচে যাওয়া। অম্বিকা অর্থাৎ শিবের স্ত্রী। চারি মেঘ, এই কবিতায় একটি জায়গায় লেখা আছে চারি মেঘ। চারি মেঘ মানে হলো 4 প্রকার মেঘ। এই 4 প্রকার মেঘ হলো সংবর্ত, আবর্ত, পুষ্কর ও দ্রোণ। ব্রহ্মার ঔরসে এই যে 4 প্রকার মেঘ, এই 4 প্রকার মেঘের জন্ম। এই 4 প্রকার মেঘ থেকে প্রচণ্ড বর্ষণ হয়ে থাকে। এরপর আমরা অষ্ট গজরাজ সম্পর্কে জেনে নেব। দেখো, তোমাদের কাছে আমি এখনই বললাম যে 4 প্রকার মেঘ রয়েছে। এই 4 প্রকার মেঘের নাম হলো সংবর্ত, আবর্ত, পুষ্কর ও দ্রোণ। 4 প্রকার মেঘের 2টি করে গজরাজ রয়েছে। এই গজরাজগুলি হলো ঐরাবত, পুণ্ডরিক, বামন, কুমুদ, অঞ্জন, পুষ্প, দন্ত, সার্বভৌম, সুপ্রতীক এবং দিগ্গজ। এরপর আমরা শেষ যে অর্থ জৈমিনী, জৈমিনী শব্দের অর্থ আমরা জেনে নেব। জৈমিনী হলেন বেদব্যাসের শিষ্য। তিনি বজ্রপাত নিবারণ করেন। এই কারণেই, যেহেতু তিনি বজ্রপাত নিবারণ করেন, এই কারণেই বজ্রপাতের সময় বা যখন ঝড়ো হাওয়ার সঙ্গে বজ্রপাত হয়, সেই সময় সকলে জৈমিনী মুনির আশ্রয় গ্রহণ করে বা জৈমিনী মুনির নাম স্মরণ করে। তাহলে কিছু অর্থ বললাম, বিষয়বস্তু সম্পর্কে কিছুটা বললাম। আজ এই ভিডিওটি এ পর্যন্তই। কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি সম্পর্কে মোটামুটি একটু আইডিয়া তোমাদেরকে দিলাম। এরপরে আমরা অন্য কোনো ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হব। আজ তাহলে এটুকুই।